গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে গ্রেপ্তার দেখানো হলো মামুন, জিয়া সহ সাবেক 6 পুলিশ ও সেনা কর্মকর্তাকে। 19 ডিসেম্বরের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ। আমাদের এই বলকানের কসাইদের মতো বাংলাদেশের কসাই হিসাবে এই জিয়াউল হাসান হত্যাকাণ্ড থেকে শুরু করে অপহরণ, নির্যাতন, গুম এগুলোর সাথে জড়িত ছিলেন। রাজনৈতিক দলের বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশের সুযোগ রেখে ট্রাইব্যুনাল সংশোধনী উপদেষ্টা পরিষদে চূড়ান্ত অনুমোদন হতে পারে ডিজিটাল নিরাপত্তা অধ্যাদেশ রহিত করো। ফেনীতে খালেদা জিয়ার বাড়ির আঙিনায় মির্জা ফখরুল জানালেন চিকিৎসার জন্য শিগগিরই বিদেশে যাবেন চেয়ারপারসন। খুব অসুস্থ, তার চিকিৎসার হয়নি, সেই চিকিৎসার জন্য আমরা চেষ্টা করছি তাকে বিদেশে পাঠিয়ে দেওয়ার জন্য। রাজধানীর আগারগাঁওয়ে ব্যাটারি চালিত রিকশা চালকদের অবরোধ, দয়াগঞ্জে পুলিশের সাথে মারামারি, সহপাঠীর মৃত্যুতে জাহাঙ্গীরনগরে ব্লকেজ। দিনে রাতে চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে যাত্রাবাড়ির হানি ফ্লাইওভার। ভেঙে ফেলা ছাড়া বিকল্প দেখছে না সিটি কর্পোরেশন। অফিস যদি হয় 9টায়, বের হইতে হয় 7টায়, নাহলে অফিস ধরা যায় না। এই রাস্তায় যানজট থাকে কন্টিনিউ। নোয়াখালী থেকে এখানে আসতে লাগে 2 ঘন্টা, কিন্তু ঢাকা ঢুকতে লাগে 2 ঘন্টা। ঢাবিতে 7 কলেজ অধিভুক্তি ছিল অপরিণামদর্শী সিদ্ধান্ত। চেষ্টা চলছে সমন্বিত প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার, নাম ঠিক করবে শিক্ষার্থীরাই। অস্ত্র ভান্ডার সমৃদ্ধ করার খবরে রুশ ইউক্রেন যুদ্ধে নতুন মোড়, বাড়ছে পরমাণু অস্ত্র ব্যবহারের শঙ্কা। কিয়েভকে এবার শক্তিশালী মাইন দিচ্ছে ওয়াশিংটন। আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। 19 ডিসেম্বরের মধ্যে সাবেক আইজিপি মামুন, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা জিয়াউল হাসান সহ 8 জনের বিষয়ে তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ সময় সাবেক আইজিপি মামুন, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা জিয়াউল হাসান সহ 6 জনকে জুলাই আগস্ট গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। আরও 2 জনকে আগেই গ্রেপ্তার দেখানো হয়। সকালে প্রিজন ভ্যানে কেরানীগঞ্জ আর কাশিমপুর কারাগার থেকে আসামিদের আনা হয় ট্রাইব্যুনালে। এ সময় আদালত প্রাঙ্গণে ছিল কঠোর নিরাপত্তা। আসামিরা হলেন সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন, এনটিএমসি সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল হাসান, ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল কাফি, মিরপুর ডিএমপি সাবেক ডিসি মোহাম্মদ জসিমউদ্দিন মোল্লা, ঢাকার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহিদুল ইসলাম, যাত্রাবাড়ি থানা সাবেক ওসি মাজহারুল হক এবং ঢাকা উত্তর ডিবির সাবেক পরিদর্শক মোহাম্মদ আরাফাত হোসেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থান দমাতে বিভিন্ন সময় তারা মিছিলে গুলি চালানোর নির্দেশ দিয়েছেন, এমন অভিযোগ রয়েছে। আমাদের এই বলকানের কসাইদের মতো বাংলাদেশের কসাই হিসাবে এই জিয়াউল হাসান হত্যাকাণ্ড থেকে শুরু করে অপহরণ, নির্যাতন, গুম এগুলোর সাথে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ এসেছে। বিগত সরকারের পুরো সময় জুড়ে বিভিন্ন সময় তার দায়িত্ব পালনকালীন সময়ে যত গুম হয়েছে, সব গুমের অভিযোগের তীরটি তার বিরুদ্ধে গিয়েছে। একটা মানুষকে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে তাকে হেয় করার কোনো অধিকার কারো নাই। এটা বাকস্বাধীনতা নয়, এবং উনি কখনো ডিজিএফআইতে চাকরি করেননি। রাজনৈতিক দল নিষিদ্ধের বিধান রেখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশ সংক্রান্ত প্রস্তাবের খসড়া আজ উঠছে উপদেষ্টা পরিষদের বৈঠকে। অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর সচিবালয়ে এই প্রথম উপদেষ্টা পরিষদের বৈঠক হচ্ছে। সকাল 11টায় শুরু হয়েছে এই বৈঠক। এর আগে মঙ্গলবারই এসব তথ্য জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। সংশোধন শেষে এই আইনে 2টি উপধারা সংযুক্ত হতে পারে। এসব সংশোধনী কার্যকর হলে মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে কার্যকরী ও আইনি ব্যবস্থা গ্রহণ সম্ভব হবে। রাখা হতে পারে বিচারকদের সুপারিশ করার বিধান। নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের কথা আইনে উল্লেখ না রাখা হলেও এই সংশোধনীর পরে আওয়ামী লীগের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা গ্রহণ করা যাবে সেই বিষয়ে জানা যাবে।
আইন উপদেষ্টা জানিয়েছেন, আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে খসড়াটি অনুমোদন করা হলে আগামীকাল থেকে আইনটি কার্যকর হতে পারে। দর্শক, এই মুহূর্তে সচিবালয়ে রয়েছেন সহকর্মী আলমগীর স্বপন। যাচ্ছি তার কাছে। স্বপন, বৈঠক এখনো চলছে কিনা, বৈঠকের বিষয়ে কোনো খবর আপনার কাছে আছে কিনা জানাবেন। শাওন, দীর্ঘ প্রায় 2.5 ঘন্টা উপদেষ্টা পরিষদের বৈঠকটি হয়েছে। সচিবালয়ে প্রথম আজ উপদেষ্টা পরিষদের বৈঠক হলো। তো এই বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের যে খসড়া সেটা সংশোধন করে যে অধ্যাদেশ জারি করার যে বিষয়টি সেটি অনুমোদন হয়েছে বলে আমরা জানতে পেরেছি, এবং এই অধ্যাদেশ অনুমোদন হওয়ার পরে এখন এটি আগামীকালের মধ্যে এটি জারি হতে পারে, অধ্যাদেশ জারি হতে পারে। তো অধ্যাদেশ জারি হলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার প্রক্রিয়া চলছে সেই বিচার প্রক্রিয়া আপনি জানেন যে আওয়ামী লীগ সরকারের আমলে কি হয়েছে, জুলাই যে গণ অভ্যুত্থান, সেই জুলাই গণ অভ্যুত্থানে যে গণহত্যা ঘটেছে সেই গণহত্যার অভিযোগে দল হিসেবে আওয়ামী লীগের কিন্তু বিচারের দাবি আছে। তো সেই জায়গা থেকেই অধ্যাদেশে একটি ধারা যুক্ত হতে পারে, সেটি হলো যে কোনো দল যদি মানবতা বিরোধী অপরাধে যুক্ত থাকে তাহলে সেই দলের শাস্তি বা শাস্তি সুপারিশ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তারা সুপারিশ করতে পারে, এবং সেই সুপারিশের ভিত্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেই দল নিষিদ্ধ বা তার ব্যবস্থা নিতে পারে, নিষিদ্ধ করার সহ নানা আইনি ব্যবস্থা নিতে পারে। এবং নির্বাচন কমিশনের যে গণপ্রতিনিধি অধ্যাদেশ আছে সেখানেও এই বিষয়টি যুক্ত হতে পারে বলে আমরা গতকাল আইন উপদেষ্টা আমাদের কিন্তু জানিয়েছিলেন। তো এই দীর্ঘ 2.5 ঘন্টার বৈঠক শেষ হয়েছে। এখানে আরো কিছু বিষয় উঠেছে, সেটি নিয়ে সন্ধ্যা 6টায় পররাষ্ট্র একাডেমি যেটি সেখানে ব্রিফ করবেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলে আমরা জানতে পেরেছি। এরপরও আমরা এখানে অপেক্ষা করছি যদি এখানে কোনো উপদেষ্টার সাথে আমরা কথা বলতে পারি আর কি সিদ্ধান্ত এখানে বাস্তবায়ন হলো। সব মিলিয়ে 2.5 ঘন্টা দীর্ঘ বৈঠকটি শেষ হয়েছে, এবং আজকে সচিবালয়ে কঠোর বা কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে এই বৈঠকটি হলো। এখনো প্রধান উপদেষ্টা আমার পেছনের ভবনেই উনি এখনো অফিস করছেন। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষ হলেও অন্যান্য আনুষঙ্গিক সচিবদের সাথে নানা বিষয়ে মন্ত্রণালয়ের এসব নিয়ে তিনি এখনো অফিস করছেন বলে আমরা জানতে পেরেছি। স্বপন, অনেক ধন্যবাদ আপনাকে। অল্প সময়ের মধ্যেই চিকিৎসার জন্য বিদেশে যাবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ফেনীতে বন্যায় অসহায় পরিবারকে পুনর্বাসন ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, শেখ হাসিনা সহ যারা গণহত্যা চালিয়েছে তাদের অবশ্যই বিচার করতে হবে, তবে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা তা জনগণই ঠিক করবে। রাজনৈতিক দল হিসেবে বিএনপি কাউকে বাধা দিতে পারে না, এই মন্তব্য করেন ফখরুল। একই সাথে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে তৈরি হওয়া ঐক্য যেন কোনোভাবে বিনষ্ট না হয় সেই ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। আশা করেন জঞ্জাল সাফ করে দ্রুত নির্বাচন দেবে অন্তর্বর্তী সরকার। খুব অসুস্থ, তার চিকিৎসা হয়নি, সেই চিকিৎসার জন্য আমরা চেষ্টা করছি তাকে বিদেশে পাঠিয়ে দেওয়ার জন্য। হয়তো বা খুব অল্প সময়ের মধ্যেই তিনি বিলাতে যাবেন চিকিৎসার জন্য। বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় খালেদা জিয়া সহ 8 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে 27 নভেম্বর দিন ধার্য করেছেন আদালত। আজ এই মামলার শুনানি হবার কথা ছিল। আদালতে হাজির ছিলেন আসামি আলতাফ হোসেন চৌধুরী ও খন্দকার মোশাররফ হোসেন। আসামি পক্ষের আইনজীবী জানান, গত 5 অক্টোবর আসামিদের উপস্থিতিতে অভিযোগ গঠনের কথা ছিল। সেদিন 7 জন আসামির পক্ষে মামলা থেকে অব্যাহতির আবেদন করা হয়। এই সময় আদালতে উপস্থিত ছিলেন মামলার অন্যতম 2 আসামি বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন ও আলতাফ হোসেন চৌধুরী। শুনানির জন্য প্রস্তুত ছিলেন দুদকের আইনজীবীও, কিন্তু বিচারক মামলা শুনতে 20 নভেম্বর অর্থাৎ আজকের দিন ধার্য করেন। আসামি পক্ষের আইনজীবী জানান, সব নিয়ম মেনেই বড়পুকুরিয়া কয়লা খনি থেকে কয়লা আহরণে টেন্ডার কাজ সম্পন্ন করা হয়। শুধু রাজনীতি থেকে দূরে রাখতে 111 সরকার বিএনপি ও আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে মামলা করে। পরে শেখ হাসিনা ক্ষমতায় এসে আদালতকে প্রভাবিত করে মামলা থেকে তার নাম প্রত্যাহার করিয়ে নেয়। আর প্রতিহিংসার বশবর্তী হয়ে খালেদা জিয়া ও বিএনপি নেতাদের বিরুদ্ধে আদালতকে ব্যবহার করতে থাকে, যে কারণে এতদিন পরও মামলার অভিযোগ গঠন করা যায়নি।
উত্তরা পূর্ব থানার ফজলুল করিম হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এছাড়াও মোহাম্মদপুর, বাড্ডা, পল্টন, মিরপুর ও উত্তরা পশ্চিম থানার একাধিক মামলায় নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, দীপু মনি, জুনায়েদ আহমেদ পলক, সালমান এফ রহমান, হাসানুল হক কিনুকে। সকালে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর ডিবি পুলিশ তার 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করে। মামলার সূত্রে জানা গেছে, গত 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয় ফজলুল করিম। এ সময় গুলিবিদ্ধ হয়ে আহত হলে তাকে কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফজলুল করিম। এই ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে রাজধানীর উত্তরা পূর্ব থানায় 40 জনের নাম উল্লেখ করে মামলা করেন। হাইকোর্টের নিষেধাজ্ঞার প্রতিবাদে রাজধানীর দয়াগঞ্জ মোড়ে অবরোধ করে বিক্ষোভ করেছে ব্যাটারি চালিত রিকশা চালকরা। প্রায় 2.5 ঘন্টা রাস্তা অবরোধ করে রাখে তারা। তাদের দাবি, বিকল্প ব্যবস্থা না করে এই রিকশা বন্ধ করা যাবে না। লাখ লাখ রিকশা শ্রমিক আর মেরামত শ্রমিকরা এতে কাজ হারাবে বলেও শঙ্কা তাদের। অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিল চেয়ে রাস্তা অবরোধ করে বিক্ষুব্ধ শ্রমিকরা। এ সময় পুলিশ এসে তাদের সরে যাওয়ার অনুরোধ করলে পুলিশের সাথে বাকবিতণ্ডা শুরু হয় বিক্ষোভকারীদের। এক পর্যায়ে শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। পরে সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 2.5 ঘন্টা পর স্বাভাবিক হয় যান চলাচল। এদিকে রাজধানীর আগারগাঁও এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছে ব্যাটারি চালিত রিকশা চালকরা। রাজধানীর আগারগাঁওয়ে রয়েছেন সহকর্মী আরিফুর রহমান সবুজ। যাব তার কাছে। সবুজ, ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা এখনো রাস্তা অবরোধ করে রেখেছেন কিনা, কি বলছেন তারা? এর আগের ঘন্টায় নির্বাচন কমিশনের যে ভবনটি রয়েছে, নির্বাচন কমিশনের ভবনের যে 4 রাস্তার মোড়টি, সেখানে অবস্থান নিয়েছিল। আধা ঘন্টা পর সেখান থেকে মিরপুর রোডের যে মূল সড়কটি রয়েছে, অর্থাৎ আগারগাঁও স্টেশনের সামনে হয়ে একটি মিছিল, সেই সড়কটি হয়ে এখানে আগারগাঁও সামনে দিয়ে শ্যামলী যাওয়ার যে সড়কটি রয়েছে, সেই সড়কটি হয়ে একটি রিকশা মিছিল বের করে যারা এই সিদ্ধান্তে পরিবর্তনের প্রতিবাদে এই রাস্তায় নেমেছেন তারা, এবং এই মিছিলটি এখনও রয়েছে। এবং এই মুহূর্তে বাংলাদেশ বেতারের সামনে যে সড়কটি রয়েছে, সেই সড়কটির সামনে প্রায় শতাধিক রিকশা বলা যায়, সেই শতাধিক রিকশা অবস্থান নিয়েছে। তারা কিছুক্ষণ পর পর আসলে থামছে, আবার সামনের দিকে এগোনোর চেষ্টা করছে, এবং এই থেমে যাওয়ার কারণে এই রাস্তাটি পুরোপুরি বন্ধ করে রাখার কারণে পেছনের যে যানবাহনগুলো আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, শত শত যানবাহন কিন্তু আটকা পড়েছে। অ্যাম্বুলেন্স, এই সড়কটিতে আসলে অনেকগুলো হাসপাতালও রয়েছে, পঙ্গু হাসপাতাল, চক্ষু হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতাল রয়েছে। আটকে গিয়েছে, যদিও অ্যাম্বুলেন্সগুলোকে যাওয়ার পথ করে দেওয়া হয়েছে। এক পাশে সড়কটি এক লেন আসলে যানবাহন চলাচলের জন্য এই মুহূর্তে ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও দীর্ঘ একটি যানজট পেছনে তৈরি হয়েছে। এবং যারা এই আন্দোলনে নেমেছেন, যারা আন্দোলন করছেন, তারা বলছেন যে তাদের দাবিটি যৌক্তিক, এবং এই যৌক্তিক আন্দোলনটি তারা যতদিন পর্যন্ত, অর্থাৎ ব্যাটারি রিকশা নিষিদ্ধের যে জায়গাটি, সেই সিদ্ধান্ত আসলে প্রত্যাহার করতে হবে, অথবা তাদের জন্য একটি বিকল্প ব্যবস্থা করার পর এটি বন্ধের সিদ্ধান্তে আসতে হবে। যতদিন পর্যন্ত এই সিদ্ধান্তটি পরিবর্তন করা হবে না বা বিকল্প ব্যবস্থা করা হবে না, ততদিন পর্যন্ত তাদের এই আন্দোলন চলতেই থাকবে। এবং আগামীকালকে তারা আগারগাঁওয়ে অবস্থান কর্মসূচি, সকাল 9টার দিকে আগারগাঁওয়ে অবস্থান কর্মসূচির ঘোষণাও করেছেন। এবং যদিও এটা সাংগঠনিকভাবে না, বিচ্ছিন্নভাবে এখানে যারা আছেন তারা বলছেন যে কালকে 9টার দিকে তারা এই আগারগাঁওয়ের সামনে আবারও অবস্থান নেবেন। আচ্ছা সবুজ, অনেক ধন্যবাদ আপনাকে। এদিকে ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় সহপাঠী মৃত্যুর প্রতিবাদে ব্লকেট কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকালে 53তম ব্যাচের শিক্ষার্থীরা প্রথমে বিশ্ববিদ্যালয়ের সবকটি ফটকে তালা ঝুলিয়ে দেয় এবং সব ধরনের যানবাহন প্রবেশ বন্ধ করে। পরে তারা নিরাপদ ক্যাম্পাসের দাবিতে 8 দফা দাবি জানিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে। ক্যাম্পাসের বিভিন্ন দিক ঘুরে ডেইরি গেটে এসে শেষ হয় বিক্ষোভ মিছিল। পরে তারা বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেটে অবস্থান নিয়ে 8 দফা বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি অনুরোধ জানান। মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের সামনে রাস্তা পার হওয়ার সময় ব্যাটারি চালিত অটোরিকশা ধাক্কা দেয় মার্কেটিং বিভাগের ছাত্রী আফসানা করিম রাজিকে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
সকাল 6টা থেকে ডেইরি গেটে আমাদের জাহাঙ্গীরনগর ব্লকের কর্মসূচি অবস্থান কর্মসূচি ছিল। কোনো যানবাহন ক্যাম্পাসে প্রবেশ করতে পারেনি, ক্যাম্পাস থেকে কোনো যানবাহন বাইরে যেতে পারেনি। ক্যাম্পাসে যে কাঠামোগত হত্যাটা হয়েছে এটার দ্রুত বিচার নিশ্চিতের জন্য শিক্ষার্থীরা আজকে ক্যাম্পাসে অবস্থান নিয়েছে। অনেকটাই অকেজো রাজধানীর হানি ফ্লাইওভার। অনিয়ম, অবহেলা আর গাড়ির অতিরিক্ত চাপে ঘণ্টার পর ঘণ্টা যানজটে ভোগান্তি পোহাচ্ছেন যাত্রীরা। টোল দিয়ে সহজ যাতায়াত নিশ্চিত করতে যে ফ্লাইওভার বানানো হয়েছিল তা এখন মাথা ব্যথার কারণ। সিটি কর্পোরেশনও বলছে রীতিমতো বোঝা হানি ফ্লাইওভার। আরিফুর রহমান সবুজের রিপোর্ট। ছবি তুলেছেন শাহরিয়ার কবির সৈকত ও রাকিবুল ইসলাম। সপ্তাহের প্রথম কর্মদিবস সকাল 9টা। হানিফ ফ্লাইওভারের প্রবেশপথ থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দিকে যতদূর চোখ যায় দেখা মিলবে শুধু যানবাহনের সারি, কখনো কখনো যা ছাড়িয়ে যায় সাইনবোর্ড পর্যন্ত। শুধু রোববার নয়, ঢাকা চট্টগ্রাম এবং ঢাকা সিলেট মহাসড়ক দিয়ে যারা হানিফ ফ্লাইওভার হয়ে রাজধানীতে প্রবেশ করেন তাদের প্রতিদিনের সকালটা হয় এমন ভোগান্তির। ঘন্টার পর ঘন্টা কেটে যায় যানজটে। আপনার অফিস যদি হয় 9টায়, বের হইতে হয় 7টায়, নাহলে অফিস ধরা যায় না। ট্রাফিকটা যদি আরেকটু ভালো করে নিয়ন্ত্রণ করা হতো তাহলে এত সকালবেলা এখানে এরকম জ্যাম থাকার কথা না। নামার যে বিষয়টা আর উঠার বিষয়টা এটার সাথে আমার মনে হয় সামঞ্জস্যপূর্ণ হয় নাই। ঢাকা চট্টগ্রাম এবং ঢাকা সিলেট 4 লেনের মহাসড়কের গাড়ি ফ্লাইওভারের মুখে এসে হয়ে যায় 2 লেন। এতে টোল ব্রিজের মুখে তৈরি হয় বিশাল জটলা। আবার এখানেও ওঠানামা করে যাত্রী। লোকাল যাত্রীগুলো উঠায়, এই কারণে যে রাস্তার সাইডে যে গাড়িগুলো খাড়া করে রাখে এই জন্য উঠে যায়। যাত্রীটা নামানোর পর দেখা যায় যে একটা গাড়ি স্লো হলো, এটার পিছনে আরেকটা স্লো হলো, এভাবেই ট্রেলটা বেড়ে যায়। দীর্ঘ যানজট ঠেলে ফ্লাইওভারে ওঠার পর কয়েক মিনিটে আবারও আটকে যায় চাকা। এবার 18 জেলার গাড়ির সাথে যুক্ত হয় ধুলাইপাড় র্যাম্প ধরে আসা দক্ষিণাঞ্চলের গাড়ি। গাড়ির চাপ প্রচণ্ড বাড়লেও নামার সংকুচিত র্যাম্পে যানবাহনের গতি হয়ে পড়ে আরও স্লোথ। ফ্লাইওভারের উপরেই লাগে ঘণ্টাখানেক। টোল ভাড়া দিয়ে রাস্তা পারাপার হই, কিন্তু এই রাস্তায় যানজট থাকে কন্টিনিউ। ওই যে ঢাকা মেডিকেল দিয়া গাড়িগুলি নামতে পারে না ঠিক মতো। নোয়াখালী থেকে এখানে আসতে লাগে 2 ঘন্টা, কিন্তু ঢাকা ঢুকতে লাগে 2 ঘন্টা। ডাইনে যাবে ঠিক আছে, কিন্তু তারা বাম লেন নিয়ে লাস্টে গিয়ে ডান দিকে মন নেয়, যার কারণে গাড়িগুলো বামের গাড়িগুলো পাস হতে পারে না, ডাইনের গাড়িগুলো পাস হতে পারে না। নামার পরেও মুক্তি নেই, এখানেই পড়তে হয় লোকাল বাস ঘোরানোর যন্ত্রণায়। রাস্তায় দাঁড়িয়ে বাস প্রতি 60 টাকা নিচ্ছেন লাইনম্যান। সিটি কর্পোরেশনের স্লিপ ধরিয়ে টাকা তুলে শৈলী এন্টারপ্রাইজ নামের প্রতিষ্ঠান। টার্মিনালের সাথে সংযুক্ত যে গাড়িগুলা, যেমন টার্মিনালে যে কাউন্টার যেগুলো, এখান থেকেও কাউন্টার গাড়িগুলো তো 60 টাকা করে নেয়। আগে এটা 4 কোটি টাকা টেন্ডার হয়েছে, টেন্ডার আনছে, এই টেন্ডারে বলে 1 বছরের কারণে ওনারা কাটবো। এবার নজর দেয়া যাক প্রায় 11 কিলোমিটারের এই ফ্লাইওভারটির নিচের সড়কের দিকে। এই অংশটির কথাই যদি ধরা হয়, এখানে নিচের যে মিডিয়ানটি রয়েছে সেটি প্রস্থে 17 ফুট এবং পাশাপাশি আরও 2টি যে মিডিয়ান রয়েছে সেগুলোর প্রস্থ 9 ফুট করে 18 ফুট। অর্থাৎ একটি রাস্তার যদি 35 ফুটেই এই মিডিয়ান বা পিলারের অংশে চলে যায় তাহলে যাতায়াতের রাস্তা থাকবে কোথায়? ফলে যেটি হয়েছে এরকম সার্বক্ষণিক নিচের যে অংশটি রয়েছে সেটিতে লেগে থাকছে ভয়াবহ যানজট। পিলারের কারণে সংকুচিত নিচের সড়ক, যত্রতত্র পার্কিংয়ের পাশাপাশি ছোট 2 লেনের দখল বিভিন্ন পরিবহন কোম্পানির। কিন্তু একটা ব্যানারের গাড়ির মনে করেন কাউন্টার দিব, গাড়ি সামনে এনে রাখবো। এটা আসলে ওয়াইল মারা, ঠিক আছে, এটা জায়গা কাউন্টার আছে, এরা জায়গা খালি আছে, গাড়ি রাখে। তারারে বারবার অনুরোধ করার পরেও ব্যবস্থা। বিশেষজ্ঞরা বলছেন ত্রুটি ছিল নির্মাণে, এর মধ্যেই ধারণ ক্ষমতা হারিয়েছে ফ্লাইওভারটি। যে আমি চাইলে সরু খুঁটির উপরেও কিন্তু আমি ফ্লাইওভার করতে পারতাম, সেটা না করে আসলে এত প্রশস্ত খুঁটিগুলি দেওয়া হয়েছে অনেকটা জেনে বুঝেই, যাতে করে নিচের সড়কটা ব্যবহারে অনুপযোগী থাকে, সবাই বাধ্য হয়ে উপরে উঠে। তো এখন আমরা দেখছি যেহেতু অনেকগুলি ন্যাশনাল হাইওয়ে এবং এক্সপ্রেসওয়ের অংশ হয়ে গেছে, সে কিন্তু আর এটা হজম করতে পারছে না। আমি মনে করি এটা লাইফ টাইমের আগেই তার যে ধারণ ক্ষমতায় সে কিন্তু পৌঁছে গেছে। পরিচালনা প্রতিষ্ঠান স্বীকার করছে না নির্মাণ ত্রুটি। সিটি কর্পোরেশন বলছে এটি ভেঙে ফেলা ছাড়া বিকল্প নেই। এখন নিচের রাস্তাটা সিটি কর্পোরেশনের এন্ডে কিছু কাজ আছে, ওই কাজগুলা যেগুলা করার কথা ছিল কিংবা করার কথা
ওগুলো যদি না হয় আলটিমেট ওই যে দায়টা আমাদের উপরে চলে আসে যে আমরা নিচের রাস্তা সংকুচিত করে রাখছি ফ্লাইওভার ইউজ করার জন্য। গোড়াতে গলতটা ছিল এটা এস্টাবলিশ, সেটা সাফারিং আপনাকে আরো এটা যদি ভাঙা না হওয়া পর্যন্ত, নতুন আরেকটা নির্মাণ না হওয়া পর্যন্ত সাফারিং 2013 সালে চালু হয় গুলিস্তান যাত্রাবাড়ির উপর দিয়ে নির্মিত হানিফ ফ্লাইওভার। এ পথে এখন সুস্থির বদলে ভোগান্তি নিত্যসঙ্গী। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন নির্বাচন কমিশন গঠনের জন্য নবনিযুক্ত 6 সদস্যের অনুসন্ধান কমিটি। আজ সন্ধ্যা 6টায় সাক্ষাৎ করবেন তারা। অনুসন্ধান কমিটির সভাপতিত্ব করবেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। কমিটিতে সদস্য হিসেবে আছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি AKM আসাদুজ্জামান, বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ নুরুল ইসলাম, PSC চেয়ারম্যান মোবাশ্বের মোনেম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার এবং PSCর সাবেক চেয়ারম্যান অধ্যাপক জিন্নাতুন্নেসা তাহমিদা বেগম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি থেকে বের করে 7 কলেজকে একটি সমন্বিত প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা চলছে, জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। সেই স্বতন্ত্র প্রতিষ্ঠানের নাম কি হবে সেটা শিক্ষার্থীরাই ঠিক করবে। শিক্ষা উপদেষ্টার এই বক্তব্যের সময় শিক্ষার্থীরা হট্টগোল করলে তিনি জানান HSC পর্যায়ের শিক্ষার্থীরাও কলেজগুলোতে থাকবে। সকালে ঢাকা কলেজে প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, 7 কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা ছিল অপরিণামদর্শী সিদ্ধান্ত। সেই সিদ্ধান্তের কারণে শিক্ষার্থীরা নানা ভোগান্তিতে পড়েছে। ভুক্তভোগী শিক্ষার্থীদের প্রতি সমবেদনা জানান উপদেষ্টা। জানান, অধিভুক্ত কলেজগুলোকে কিভাবে স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া যায় তা নির্ধারণে একটি কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটির কাজ প্রায় শেষ পর্যায়ে। অন্তর্বর্তী সরকারের মেয়াদ খুব অল্প, তাই দ্রুত কাজটি শেষ করতে চান বলেও উল্লেখ করেন শিক্ষা উপদেষ্টা। একই সাথে বলেন, নির্বাচিত সরকারকে এসেও এর বৈধতা দিতে হবে। ঐতিহ্যবাহী কলেজগুলোকে আলাদা করে একটি স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ কিভাবে দেওয়া যায়, আমরা একটি বিশেষজ্ঞ কমিটি অতি শীঘ্র করতে যাচ্ছি সর্বোচ্চ স্তরে, যারা এই কলেজগুলোর একত্রিত একটা প্রাতিষ্ঠানিক রূপ দেবে। আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ ফ্যাসিবাদী শক্তি এবং তাদের রাজনৈতিক অপতৎপরতা নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কফিন মিছিল করেছে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতা। সকাল 11:30টায় টিএসসি থেকে বিক্ষোভ মিছিল করে সংগঠনটি। টিএসসি থেকে শুরু হয়ে মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বিক্ষুব্ধরা বলেন, এখনও যারা আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার কথা বলছে তাদের খুঁজে বের করতে হবে। প্রধান উপদেষ্টা যদি মনে করেন আওয়ামী লীগকে ফিরে আনবেন, তাহলে গণভোট আয়োজনের আহ্বান জানান তারা। বলেন, আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ ফ্যাসিবাদের দোসরদের বাংলার মাটিতে দেখতে চায় না দেশের মানুষ। আন্দোলনে আহত মুরাদ ইসলামকে অবশেষে পাঠানো হলো থাইল্যান্ডে। চিকিৎসকরা জানান, হাত পা পুরোপুরি সচল করতে প্রয়োজন রোবোটিক ফিজিওথেরাপি। দেশে এই চিকিৎসার ব্যবস্থা নেই, সেই কারণে থাইল্যান্ডের ভেস্থানি হাসপাতালে পাঠানো হচ্ছে তাকে। 18 জুলাই কাজ শেষে বাসায় ফিরছিলেন গুলশানের ক্যাফেরিওর ম্যানেজার মুরাদ ইসলাম। মিরপুর এলাকায় পুলিশের ছোড়া গুলিতে হন গুরুতর আহত। F404 হয়ে যায় তার গলা। প্রায় 3 মাস নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবশেষে উন্নত চিকিৎসার জন্য তাকে নেওয়া হলো থাইল্যান্ডে। এই অগ্রগতিতে সন্তুষ্ট পরিবার। স্পাইনাল কর্ড ড্যামেজ হয়ে আজকে 4 মাস ধরে বিছানায় পড়ে আসছে আর কি। এখন সবার কাছে আমাদের আবদার, আল্লাহ প্রার্থনা করবেন আল্লাহ সুস্থ হয়ে নিয়ে আসতে পারি। বাঁচালাম, চিকিৎসায় সন্তুষ্ট, আমরা ব্যবস্থাপনায় সন্তুষ্ট। সরকারের মাধ্যমে আমরা মুরাদকে, আমার ছোট ভাইকে থাইল্যান্ডে নিয়ে আসছে সুচিকিৎসার জন্যে। চিকিৎসকরা জানান, মুরাদের হাত পা পুরোপুরি সচল করতে প্রয়োজন রোবোটিক ফিজিওথেরাপি। দেশে এই চিকিৎসার ব্যবস্থা নেই। তো ওর ক্ষেত্রে যেটা হচ্ছে, যেহেতু স্পাইনাল কর্ড নষ্ট হয়ে গেছে, তো এই ক্ষেত্রে আসলে এমন একটা অবস্থা, এটা সার্জারির মতো অবস্থাও ছিল না। যেহেতু সার্জারি করা সম্ভব হয়নি এবং ওর যেহেতু এখন হাত পাগুলো অবশ, এটা আমরা ফিজিওথেরাপি, পুনর্বাসন, যেটা আমরা রিহ্যাবিলিটেশন বলি, ফিজিওথেরাপির মাধ্যমে এটা অনেকখানি উন্নতি করা সম্ভব।
স্বাস্থ্য অধিদপ্তর এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা জানান, আন্দোলনে আহতদের চিকিৎসায় বিদেশ থেকে একাধিক মেডিকেল টিম আনা হয়েছে। যাদের দেশে চিকিৎসা সম্ভব নয় তাদের পাঠানো হচ্ছে বিদেশে। পাইপলাইনে আরও 20 জনের মতো আছে যাদের বৈদেশিক সাহায্য, চিকিৎসা এগুলো দরকার। বেশিরভাগ ক্ষেত্রেই তাদের চিকিৎসা আমাদের দেশে হয়েছে এবং সেটাই যথেষ্ট, কিন্তু কাউকে আরও উন্নত চিকিৎসার জন্য বাইরে আমাদেরকে পাঠাইতে হচ্ছে। বিভিন্ন হসপিটালে এখনও প্রায় হাজারেরও বেশি রুগী ভর্তি আছে। এর মধ্যে মরবিড যে রুগী, যাদেরকে আমাদের বিশেষজ্ঞ টিম, এক্সপার্ট টিম ডিসিশন নিয়েছে যে বাংলাদেশে চিকিৎসা করা এর চেয়ে ভালো চিকিৎসা হয়তো বিদেশে পসিবল হবে, এরকম প্রায় 25 জনের মতো ছিল। তার মধ্যে অলরেডি 5 জন চলে গিয়েছে, আজকেও মুরাদ চলে যাচ্ছে। মুরাদ সহ এখন পর্যন্ত আহত 6 জনকে বিদেশে পাঠানো হয়েছে, আরও কয়েকজনকে পাঠানোর প্রক্রিয়া চলছে, জানান স্বাস্থ্যের ডিজি। সৌরভী সায়দা, যমুনা নিউজ, ঢাকা। বিচার বিভাগের স্বাধীনতা কোথাও কার্যকর নেই, এটি সম্মিলিত ব্যর্থতা, এমন মন্তব্য করেছেন গুম তদন্ত কমিশনের চেয়ারম্যান বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী। নির্বাহী থেকে বিচার বিভাগ পৃথকীকরণের 17 বছর শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। বলেন, কেবল বিচারকই নয়, রায়ের গুণগত মানও নিশ্চিত করা প্রয়োজন। বিচারকদের মানসিকভাবেও স্বাধীন হওয়া প্রয়োজন। এ সময় আইন সংস্কার কমিশনের সদস্য মাজদার হোসেন বলেন, বিচার বিভাগ স্বাধীন বলা হলেও মোটেও তা স্বাধীন নয়। বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করে প্রশাসন, বিচারকরা প্রশাসনের কোনো কাজে হস্তক্ষেপ করতে পারেন না। সাবেক জেলা জজ ইকতেদার আহমেদ বলেন, বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করুক, সেটা কোনো রাজনৈতিক দলই চায়নি। ফলশ্রুতিতে বিচার বিভাগের এই দুরবস্থা। এখনই বিচার বিভাগকে পুরোপুরি স্বাধীন করা সঠিক সময় বলেও মনে করেন তিনি। I must say, is the product of the finest submissions made by the bar. But unfortunately, there has been deterioration all around, affecting the quality of justice. So all out efforts must be made for improvement of the quality of justice. কারখানা শ্রমিক মৃত্যুর গুজবে চন্দ্রা নবীনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে একটি কারখানা শ্রমিকরা। সকালে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে দ্যাটস ইট নেচার কারখানা শ্রমিকরা। এ সময় মহাসড়কে বন্ধ থাকে যান চলাচল। পুলিশ জানায়, গতকাল গাজীপুরের জিরানি বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় বাসের চাপায় আহত হন এক নারী পোশাক শ্রমিক, কিন্তু তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ায় সেই কারখানার শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করে। পরে দুপুরে অবরোধ প্রত্যাহার করে নিলে স্বাভাবিক হয়ে আসে যান চলাচল। ফসলের হাসপাতাল শুনতে অবাক লাগলেও ব্যতিক্রমী এমন উদ্যোগ নিয়েছেন নেত্রকোনার কৃষকরা। উৎপাদিত ফসলের রোগবালাই হলেই এলাকার অভিজ্ঞ চাষিদের পরামর্শ নেওয়া হয়। অবশ্য বেশি জটিল সমস্যার সমাধান দেন কৃষি কর্মকর্তারা। এই পদক্ষেপে জেলার আশপাশের কৃষকদেরও বাড়ছে আগ্রহ। রোগী বা প্রাণী নয়, ফসলের সেবায় তৈরি হলো গোটা একটি হাসপাতাল। তাও খোদ কৃষকরাই নিয়েছেন এই উদ্যোগ। উৎপাদিত ফসলের রোগবালাই হলেই এলাকার অভিজ্ঞ চাষিদের ডেকে নেওয়া হয় পরামর্শ। জটিল কিছু হলে নেওয়া হয় স্থানীয় কৃষি কর্মকর্তাদের মতামত। শুধু তাই নয়, নেত্রকোনার আটপাড়া উপজেলায় তোষাইপাড়ের কৃষক সংগঠন নামের এই প্রতিষ্ঠানে 504 জাতের বিলুপ্ত ধান সংগ্রহের রেকর্ডও গড়েছেন তারা। হাসপাতালটা চালানোর উদ্দেশ্য হইলো এই যে ফসলের রোগবালাই হইলে এইটা আমরা এনে বইয়া পরামর্শ করিয়া কি ব্যবস্থা নেওয়া যায় আলাপ আলোচনা করি। 2009 টাকিয়া এখন 24 পর্যন্ত 9টা জাত টাকিয়া, এখন এই যে আপনার 504টা জাত, এটি সবই আমি সংগ্রহ করতেছি। স্থানীয় ও বিলুপ্ত জাতের ধান নিয়েও গবেষণা করছেন সংগঠনের কৃষকরা। অল্প খরচে যে ধান অধিক ফলন দেয় সেটা কৃষকদের মাঝে বিনামূল্যে সরবরাহ করেন তারা। নিজ ফসল রক্ষণাবেক্ষণ এবং রোগবালাই হতে রক্ষা পেতে এই উদ্যোগে আগ্রহ বাড়ছে জেলার আশেপাশের কৃষকদেরও। অনেক উপজেলা থেকে এবং মানিকগঞ্জ থেকে, কুমিল্লা থেকে কৃষকরা এসিয়া গভীর পানির ধানগুলো নিয়ে যাচ্ছে। এটা তো একটা বড় পাওয়া, যে এত জাত আসলে কোথাও পাওয়া যায় না। আমরা এটি কোনো বিক্রি করি না, আমাদের এই উদ্যোগের কারণে বহু জাত এলাকায় ছড়াইছে। কৃষি বিভাগের কর্মকর্তা জানান, এই উদ্যোগে সরকারিভাবেও সহায়তা করা হচ্ছে। প্রায় এখানে 40-45টার মতো ভিন্ন ভিন্ন জাতের ধান এখানে আবাদ করা হয়েছে। এটি আমাদের দেশের যে বৈচিত্র্যময় ধানগুলি ছিল সেগুলি জাতগুলি মাঠ পর্যায়ে ধরে রাখার জন্য তাদের এই উদ্যোগটাকে আসলে একটা প্রশংসার দাবিদার।
সরকারি বেসরকারি পর্যায় থেকে এ ধরনের সংগঠনকে সহযোগিতা করে কৃষিখাতকে এগিয়ে নেয়ার আহ্বান স্থানীয়দের। জারিন অর্নি, যমুনা নিউজ। হামাসকে আর গাজা শাসন করতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার বিধ্বস্ত গাজা উপত্যকায় গিয়ে এই মন্তব্য করেন তিনি। বলেন, হামাসের সামরিক সক্ষমতা ধ্বংস করেছে তার দেশ। গাজায় বর্বরতা চালানো ইসরায়েলি সেনাদের প্রশংসাও করেন তিনি। নেতানিয়াহু বলেন, জিম্মিদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি জিম্মিদের তথ্য দিলে প্রত্যেক জিম্মির জন্য $5 মিলিয়ন পুরস্কার দেয়া হবে বলেও জানান তিনি। এ সময় তার সাথে ছিলেন নতুন প্রতিরক্ষা মন্ত্রী, ইসরায়েল কাদস ও সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা। অস্ত্র ভান্ডার সমৃদ্ধকরণকে ঘিরে নতুন মোড় নিয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। বাড়ছে পরমাণু যুদ্ধ বেঁধে যাওয়ার শঙ্কাও। ফ্রন্টলাইনে পাল্টাপাল্টি হামলার পাশাপাশি চলছে হুমকি ধামকি। দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পর এবার রণক্ষেত্রে পিছিয়ে পড়া কিয়েভকে অ্যান্টি পার্সোনাল ল্যান্ড মাইন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রশাসন। রুশ অগ্রযাত্রা ঠেকাতে অস্ত্রশস্ত্র সরবরাহ করে যাচ্ছে ইউরোপীয় মিত্ররাও। সামরিক শক্তিমত্তায় একাই 100, রাশিয়ার পাশেও আছে ইরান, উত্তর কোরিয়া। ইউক্রেনের পূর্বাঞ্চলে দুর্বার গতিতে এগিয়ে চলছে রাশিয়া। দখলে নিয়েছে দোনেৎস্কের আরও একটি গ্রাম। রুশ বাহিনীকে ঠেকাতে মরিয়া কিয়েভকে সামরিক সমর্থন দিয়েই যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন মিসাইল ATACMS ব্যবহারের অনুমতি মিলতে না মিলতেই রণক্ষেত্রে এই অস্ত্রের ব্যবহার শুরু করেছে ইউক্রেন। রাশিয়ার ব্রান্ডসকে আঘাত করেছে 8টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। এর মধ্যে 5টি অবশ্য ভূপাতিতের দাবি করেছে মস্কো। অ্যান্টি ট্যাঙ্ক মাইন বহু আগেই দিয়েছে। এবার কিয়েভকে অ্যান্টি পার্সোনাল ল্যান্ডমাইন সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। সব মিলিয়ে যে কোনো মূল্যে যুদ্ধ জয়ে আত্মবিশ্বাসী ভলোদিমির জেলেনস্কি। আমাদের দূরপাল্লায় হামলার সক্ষমতা রয়েছে। কেবল নিজেদের উৎপাদিত নেপচুন নয়, এখন আমাদের ATACMSও আছে এবং আমরা সবগুলো ব্যবহার করব। ইউক্রেন আর মিত্রদের কড়া জবাবের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। পরমাণু নীতিতে পরিবর্তনের পাশাপাশি যুদ্ধ নতুন মোড় নিচ্ছে বলেও সতর্কবার্তা দিয়েছে ক্রেমলিন। কিয়েভ যে যুদ্ধের পরিধি বাড়াতে চায় এটা নিঃসন্দেহে তার ইঙ্গিত। আমরা এটিকে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমাদের সমষ্টিগত যুদ্ধ হিসেবে দেখছি এবং সেই অনুযায়ী জবাব দেয়া হবে। রণক্ষেত্রের তথ্য সংগ্রহকারী সংস্থা ISW এর রেকর্ড বলছে, গত বছরের তুলনায় চলতি বছর ইউক্রেনের 6 গুণ বেশি অঞ্চল দখলে নিয়েছে রাশিয়া। 1 সেপ্টেম্বর থেকে 3 নভেম্বরের মধ্যেই দখলে নিয়েছে 1000 বর্গ কিলোমিটার এলাকা। এই গতিতে এগুলে খুব শিগগিরই পূর্বাঞ্চলের নিয়ন্ত্রণ হারাতে হতে পারে ইউক্রেনকে, এমন ধারণা অনেক বিশ্লেষকের। আর তা ঠেকাতে বিদায় বেলায়ও ব্যাপক তৎপর জো বাইডেন প্রশাসন। ডরথি তাসরিন, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের ATACMS মিসাইল কতটা ভয়ঙ্কর? 300 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র। বলা হচ্ছে, কৌশলী গতিপথের কারণে এটি প্রতিহত করাও বেশ কঠিন। 2 ধরনের ওয়ারহেড দিয়ে হামলা চালাতে পারে মিসাইলটি। যদিও বিশ্লেষকরা বলছেন, রুশ ভূখণ্ডে এই ক্ষেপণাস্ত্র ছুড়ে চলমান যুদ্ধে বড় কোনো সফলতা অর্জন করতে পারবে না ইউক্রেন। ইউক্রেনকে যেসব অস্ত্র সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র, তার মধ্যে অন্যতম দ্য আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম বা ATACMS। রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেন এই ক্ষেপণাস্ত্র ছোড়ার পর এখন আলোচনায় এর সক্ষমতা। ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রটি 300 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। মার্কিন প্রতিষ্ঠান লকহিড মার্টিনের তৈরি এটি। উৎক্ষেপণের প্রয়োজন M270 মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম অথবা হাইমার্স। সলিড রকেট প্রোপোল্যান্ট চালিত প্রতিটি ATACMS তৈরিতে খরচ $15 লাখ মার্কিন ডলার। ক্ষেপণাস্ত্রটি প্রথমে সোজা বায়ুমণ্ডলের উপর উঠে যায়, এরপর বড় বাঁক নিয়ে ছুটে যায় লক্ষ্যবস্তুর দিকে। এমন কৌশলী গতিপথের কারণে এই ক্ষেপণাস্ত্র প্রতিহত করা বেশ কঠিন। 2 ধরনের ওয়ারহেড দিয়ে হামলা চালাতে পারে আলোচিত ক্ষেপণাস্ত্রটি। একসাথে বিপুল সংখ্যক বোমা নিয়ে তৈরি ওয়ারহেড দিয়ে বিশাল এলাকায় চালাতে পারে ধ্বংসযজ্ঞ। পাশাপাশি 225 কেজি ওজনের একটি বোমা দিয়েও চালানো যায় হামলা। 1991 সালে উপসাগরীয় যুদ্ধে প্রথমবার ব্যবহার করা হয়েছিল ATACMS।
অবশ্য বিশ্লেষকরা বলছেন রুশ ভূখণ্ডে এই ক্ষেপণাস্ত্র ছোড়ার অনুমতি ইউক্রেনকে খুব বেশি সুবিধা দেবে না। এখন যে পরিমাণ ATACMS আছে দেশটির, তা দিয়ে যুদ্ধের মোড় ঘোরানোর মতো পরিস্থিতি তৈরি করা সম্ভব নয়। রাশিয়ার অভ্যন্তরে সাপ্লাই লাইন ও সেনাবাহিনীর যদি যথেষ্ট ক্ষতি করা যায় তবে এটি যুদ্ধে বড় পার্থক্য করে তুলতে পারে। এই সিদ্ধান্ত ইউক্রেনকে বড় ধরনের স্বস্তি দিচ্ছে তা ঠিক, তবে তাদের কাছে যে পরিমাণ ATACMS রয়েছে তা দিয়ে রাশিয়ার গুরুতর ক্ষতি করা সম্ভব নয়। কাজেই আমার মনে হয় না এটি যুদ্ধে গেম চেঞ্জার হতে পারবে। বলা হচ্ছে ইউক্রেন বিপুল সংখ্যক ATACMS পেলে পুতিন প্রশাসনকে চাপে ফেলা সম্ভব। যদিও ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে যাওয়ার পর বাইডেন প্রশাসনের নেয়া এই সিদ্ধান্ত বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভায় জায়গা পেলেন আলোচিত টিভি ব্যক্তিত্ব ডক্টর মেহমেত ওজ। অ্যাডমিনিস্ট্রেটরস ফর সেন্টার্স ফর মেডিকেয়ার অ্যান্ড মেডিকেইডের হয়ে কাজ করবেন তুর্কি বংশোদ্ভূত এই মুসলিম চিকিৎসক। এছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাবেন ধনকুবের হাওয়ার্ড লার্টনিক। পাশাপাশি পরিবহন মন্ত্রীর পদে শোন জাফিকে মনোনয়ন দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সাবেক রেসলিং মোগল লিন্ডা ম্যাকমাহন সামলাবেন ট্রাম্প প্রশাসনের শিক্ষা মন্ত্রণালয়। এর আগে ট্রাম্পের আগের শাসনামলে বাণিজ্য মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি।